নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো। বিশ্ব রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই গোচর কি রকম হতে যাচ্ছে। শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি, বিশ্ব রাশি হচ্ছে শুক্রের সাধারণ রাশি। তো যাই হোক, শুক্রদেবের এই পরিবর্তনে বিশ্ব রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং রাশিফলের উপরই বলা হচ্ছে, চন্দ্র রাশির উপর বলা হচ্ছে। এটা কিন্তু কারো কোনো রকম ব্যক্তিগত জন্মকুষ্ঠির উপর বলা হচ্ছে না। তো যাই হোক, শুক্রদেবের এই যে গোচর, এটা নভেম্বরের 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত থাকবে এবং শুক্র এই সময়কালে 3টি নক্ষত্রের উপর গোচর করবে। চিত্রা নক্ষত্র, তারপরে স্বাতী নক্ষত্র এবং হচ্ছে বিশাখা নক্ষত্র। তো চিত্রা নক্ষত্রে থাকবে হচ্ছে 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ থেকে চলে আসবে স্বাতী নক্ষত্রে এবং 18 তারিখ থেকে থাকবে হচ্ছে আবার ওই বিশাখা নক্ষত্রে। 3টি নক্ষত্রতে শুক্রদেবের এই নভেম্বরে শুধু গোচর হচ্ছে না, অন্যান্য গ্রহদের সম্পূর্ণভাবে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে বিভিন্ন দিক থেকে, তবে কেতুকে বাদ দিয়ে। কারণ 2 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, 5 তারিখ পর্যন্ত সূর্যদেব সাথীতে অবস্থান করবে, তারপর তো বিশাখাতে চলে আসবে সূর্য এবং মাসের মধ্যভাগে সূর্য রাশি পরিবর্তন করবে। অপরদিকে মঙ্গল আবার 7 তারিখে অস্ত হয়ে যাবে, 7 তারিখ অস্ত হয়ে যাবে এবং বুধ আবার 11 তারিখে বক্রি হয়ে যাবে। 21 তারিখে বুধ আবার বিশাখাতে আসবে, 24 তারিখে আবার তুলা রাশিতে ফিরে আসবে এই বুধ। অপরদিকে দেবগুরু বৃহস্পতি 11 তারিখে বক্রি আছে, নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রি হচ্ছে, উচ্চ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি, যোগাযোগের ঘর, 3য় ঘরে। বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কর্কট রাশি, 3য় ঘর, এই ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে। আবার 23 তারিখে রাহু কর্মের ঘরে অবস্থান করছে, রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে, শতভীর সাথে চলে আসবে নিজের নক্ষত্রে। আর মাসের শেষের দিকে আবার শনিদেব হয়ে যাচ্ছে মার্গী, বক্রি অবস্থায় রয়েছে, মার্গী হয়ে যাবে। তো এতগুলো কিন্তু পরিবর্তন হয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে। তবে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান এবং শুক্রের অবস্থান, এটা অনেক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো পরিস্থিতি নিয়ে আসবে। সূর্য এমনি এখানটাতে কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে 3, 6, 8, 12 এই ঘরে। এবার শুক্রের দ্বারা যে নিজ ভঙ্গটা হবে, এটা আরো পাওয়ারফুল নিজ ভঙ্গ হয়ে যাবে, কারণ শুক্র তো নিজের রাশিতেই চলে আসছে, ষষ্ঠ ঘরে অবস্থান করবে। তো শুক্রের পরিবর্তন কিন্তু অনেক দিক থেকে কিন্তু এই সময়কালে বিশেষ সফলতা দিবে বিশ্ব রাশিকে। কারণ ষষ্ঠ ঘরটা হচ্ছে কি, অনুভবী ব্যক্তি, এক কথায় বলতে গেলে অনুভব জিনিসটা করতে পারবে, আত্মমন্থনের ঘর, নিজেকে বিশ্লেষণ করার ঘর, নিজের ভুল ত্রুটি এগুলো কিন্তু সংশোধনের ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর যাদের খুব শক্তিশালী অবস্থায় থাকে, তারা কিন্তু খুব অনুভবী হয়। যতই অসুবিধাতে পড়ুক, এরা কিন্তু নিজের রাস্তা ঠিক তৈরি করে নেবে এবং সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবে। সেটা হচ্ছে এই ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘর থেকে অনেক কিছুই বিচার হয়, ধোকাবাজি, চিটিংবাজি, তারপরে ওই বাজে লোকদেরকেও চেনা যায়। তো এগুলো কিন্তু হয়, খুব ভালো ঘর। তারপরে এই ঘরে কিন্তু আবার রোগ ঋণ এগুলোকেও বুঝায়। এবং সত্যি কথা বলতে যে অনেকের থাকে না, যে অনেকে নিজের কাজকর্ম থেকে খুব গভীরে তলে পড়ে যাওয়া। তো ষষ্ঠ ঘর যাদের মজবুত, যেটাকে বলা হয় এক কথায় কিসমত কা গিরনা, অর্থাৎ ভাগ্যের পরিহাস, এক কথায় বলতে গেলে যে পড়ে গেল। তো ষষ্ঠ ঘর যাদের সবল অবস্থায় থাকবে, সে যতই নিচের দিকে পড়ে যাক, সে আবার ঘুরে দাঁড়াবে। এটাই কিন্তু হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরের অধিপতি, তার সাথে সূর্যদেবের অবস্থান এবং এই সূর্য আর শুক্রের উপরে রাহুর দৃষ্টি থাকছে। রাহু তো কর্মের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে। এরকম কিন্তু অবস্থান হতে যাচ্ছে। আবার শুক্র যে অবস্থান করছে, শুক্র কিন্তু রাহুর নক্ষত্রে আসবে। আর ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয়, আর কর্মের ঘরে রাহু এই বিশ্ব রাশির ক্ষেত্রে কারগ্রহ, ছায়াগ্রহ হোক, কিন্তু কারগ্রহ তো শনির চালা, এক কথায় বলতে গেলে। শনি তো লাভের ঘরে অবস্থান করছে, আর রাহু কর্মের ঘরে অবস্থান করছে। তো দিকবলি হয়, রাহু কর্মের ঘরে দিকবলি হয়ে যায়। তো যাই হোক, শুক্র যে অবস্থায় রাশি পরিবর্তন করছে, সেই সময় চিত্রা নক্ষত্রে থাকবে। তো চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে, 7ম ঘরে কেন্দ্রে অবস্থান করছে। তো চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, অধিপতি দেবতা বিশ্বকর্মা। এবং চিত্রা নক্ষত্রের যে 2টি চরণ, এটা বুধের রাশি কন্যা রাশিতে পড়ে, আর 2টি চরণ কিন্তু তুলা রাশিতে পড়ে। যখন বুধের রাশিতে থাকে, তখন তো বুধের প্রভাব, আর তুলা রাশিতে শুক্রার প্রভাব পড়ে যায়। তো এই যে নক্ষত্র অবস্থান করবে চিত্রা নক্ষত্রের, এই সময়কালে বহু দিক থেকে আবার উন্নতির যোগ থাকছে। সেটা কি, যে যারা কোনো দীর্ঘকালীন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো নির্মাণ বস্তুর কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকে বিশেষ সফলতা, কিংবা সেই সমস্ত কাজের যারা সন্ধান করছে, তাদের কর্মপ্রাপ্তি হয়ে যাবে। বিশেষ করে কোন জায়গাতে, যেখানটাতে নিজের আকর্ষণ জিনিসটা প্রভাবিত করবে সমাজকে, ফিনিশিংয়ের কাজগুলো, সেই সমস্ত ফিনিশিংয়ের কাজগুলোতে বিশেষভাবে কর্মের সন্ধান বা কর্মপ্রাপ্তি এরকম বুঝাচ্ছে।
অর্থাৎ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কর্ম লাভ হয়ে যাওয়া, ভালো অবস্থান হতে যাচ্ছে। এবং চিত্রা নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের মানে বিশ্বকর্মা যেহেতু এর অধিপতি দেবতা, তো বিশ্বকর্মার নির্মিত বস্তুতে তো কোনো সময় বাস্তুদোষ জিনিসটা থাকে না, যার জন্য বহু নির্মাণ কার্য বা কোনো প্রোডাকশন হাউস এই নক্ষত্রেই কিন্তু আবার তার ভিত স্থাপন করে। ভালো অবস্থান শুক্রের অবস্থান, মঙ্গলের এই নক্ষত্রে। তবে মঙ্গল তো সপ্তম ঘরে অবস্থান করছে, বুধের সাথে জুতি তৈরি করেছে, তো ব্যবসা বাণিজ্যের দিক থেকেও যথেষ্ট ভালো। তো প্রত্যেকটি নক্ষত্রে যেরকম ভালো মন্দ দিক থাকে, তো ভালো দিকটা তুলছি প্রথমেই, সবার শেষে কিন্তু 3টি নক্ষত্রের কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেগুলো তুলে দেবো। তো ভালো দিক কিন্তু এদিকে কর্মের সন্ধান হবে, এই সমস্ত কর্মের দিক থেকে উন্নতির যোগ রয়েছে। যারা সোশ্যাল মিডিয়া টিডিয়া এগুলোতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যে কোনো কম্পিটিশনে যোগদান দিবে তাদের জন্য যথেষ্ট ভালো চিত্রা নক্ষত্র। এছাড়া আনুষঙ্গিক সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো। যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর মঙ্গল হচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে কি, মঙ্গল হচ্ছে একদম দ্বাদশপতি মঙ্গল, সেরকম সপ্তমপতিই মঙ্গল। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশের সুনাম সুখ্যাতি বা এমন কোনো প্রজেক্ট যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করার ছিল সেই সমস্ত কাজগুলো হাতের কাছে পেয়ে যাওয়া, সেটা অর্থাৎ সফল হয়ে যাওয়া। যে কোনো প্রোডাকশন, কোনো প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিদেশ সম্পর্কিত কোনো কাজ লাভ করা, এটা হচ্ছে চিত্রা। এরপরে সাথীতে আসবে, সাথীতে 8 তারিখ থেকে চলে আসবে, সে সময় আবার মঙ্গল সপ্তম ঘরে মঙ্গল অস্ত হয়ে যাবে, এবং বুধ আবার 11 তারিখ, আর দেবগুরু বৃহস্পতি 11 তারিখে বক্রি হয়ে যাচ্ছে। তো এই সময়কালে শুক্রের এই যে অবস্থান হতে যাচ্ছে এই নক্ষত্রে, স্বাতী নক্ষত্রের অধিপতি তো রাহু অবস্থান করছে কর্মের ঘরে, রাহুর দৃষ্টি থাকছে, এবং রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আবার শনিদেব অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে 3য় ঘরে, তার দৃষ্টি ভাগ্যের ঘরে থাকছে, সেরকম শনির উপর থাকছে, সেরকম আবার পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরেও থাকছে, যেটা ব্যবসা বাণিজ্য ঘর, যে ঘরে অবস্থান করছে মঙ্গল এবং বুধ। অর্থাৎ এইটাও কিন্তু যথেষ্ট ভালো, যারা ব্যবসায়ী তাদের জন্য যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু এনে দিবে এই স্বাতী নক্ষত্রে। কারণ এই সময় রাহুর কিন্তু দৃষ্টি থাকছে এই সূর্য আর শুক্রের উপরে, কিন্তু সূর্য 5 তারিখের পর চলে আসবে আবার বিশাখা নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর রাহুর নক্ষত্রে শুক্রের এই অবস্থান, শুক্রের সাথে রাহুর যখনই কানেকশন হয় তখন কি হয়, ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো কিন্তু ইনকামের বিভিন্ন রকম তৈরি হয়ে যায়, রাস্তা সোর্স তৈরি হয়ে যায় এক কথায়। তো কর্মের ঘরে রাহু দিক বলি, অর্থাৎ কর্মের কিন্তু নতুন নতুন সোর্স তৈরি হবে। তবে বিশেষ করে কোন দিক থেকে, যে এই নক্ষত্রের অধিপতি বায়ু দেবতা, অর্থাৎ বায়ু সংক্রান্ত কাজ বলতে কি, যেরকম কথাবাচক বাণী, মিউজিক, যারা সিএ করছেন বা সিএর কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা ওকালতি করছেন, কারণ এটা ষষ্ঠ ঘর, সূর্যও সাথে রয়েছে, যারা ওকালতি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি হবে। তারপরে যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, কোনো বিজ্ঞাপনজনিত কাজের সাথে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজগুলো হবে। কারণ স্বাতী নক্ষত্র এটা বড় বড় ব্যবসায়ীদের জন্মছকেও যেরকম দেখা যায়, সেরকম আবার শিক্ষার্থীদের মধ্যেও থাকে এই নক্ষত্র, কারণ এই নক্ষত্রের উপর মা সরস্বতীর বিশেষ কৃপা থাকে। এবং এই সময়কালে রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, যারা কোনো সরকারি এক্সামের জন্য চেষ্টা করছেন বা দিয়েছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ বা কর্মের সন্ধান হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্র সবসময় বৃদ্ধি করে দেয়, এবং যেহেতু শুক্রের সাথে অবস্থান এবং সাথে সূর্য রয়েছে, এখানটাতে কিন্তু অর্থকরী জিনিসটা যেহেতু বুঝাচ্ছে, অর্থাৎ যারা ফাইন্যান্সের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ব্যাংকিং সেক্টরের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাজের চেষ্টা করছেন, সেগুলোতেও কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বরাশির। তবে এই নক্ষত্রে বিশেষভাবে হবে হচ্ছে যারা বিমান কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, মহাকাশ গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলো কাজ, মার্কেটিং, তারপরে কোনো কোম্পানির বস্তু লঞ্চ হচ্ছে মার্কেটে, তার যে বিজ্ঞাপন, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে এই নক্ষত্রে। এরপরে তো আবার 18 তারিখে চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র কি, রাজদুয়ার, অর্থাৎ রাজাকে সম্মান দেওয়ার জন্য যে রাস্তায় বড় বড় গেট করা হতো, তো সেই জিনিসটাকে বোঝাচ্ছে। তো রাজা যখন যুদ্ধ জয় করে নিজের লক্ষ্যে পৌঁছাতো, তাকে সম্মান দেওয়ার জন্য এই গেট, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজগুলো সংঘর্ষ ছিল বিশ্বরাশির ক্ষেত্রে, যেখানটাতে সাকসেস পাচ্ছিল না, সেইখানটাতে সাকসেস পেয়ে যাওয়া কিন্তু বোঝাচ্ছে এই বিশাখা নক্ষত্রে। এটা যারা দীর্ঘদিন, যেহেতু ষষ্ঠ ঘর, রোগ রিপু ঋণ, তো শত্রু, তো বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল যেখানটাতে সফল হচ্ছিল না, সেই জায়গাটাতে সফল হয়ে যাওয়া বিশাখা নক্ষত্র। এটাও নিজের লক্ষ্য স্থির থাকলে অনেক দূর পৌঁছানো যায় এই নক্ষত্রে। তো খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে ষষ্ঠ ঘরে। অনেকে হয়তো ভুল ব্যাখ্যা করবে, রোগ রিপু অসুখ বিসুখ এগুলো দিবে, তো এগুলো থাকবে, কারণ 3টি নক্ষত্রের যে গুণ তাতে কিন্তু এগুলো উঠে আসছে। তো যেগুলো পজিটিভ বললাম, এবার নেগেটিভ জিনিসগুলো হচ্ছে কি, যে চিত্রাতে যখন থাকবে মাথা গরম করা যাবে না, মাথা গরম করলে কিন্তু অশান্তি পরিবেশ তৈরি হবে। এবং চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, অর্থাৎ
যেরকম দাম্পত্য জীবনের উপর দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, সেরকম নিজের পার্টনারশিপের যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকেও দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। কারণ এই সময় কিন্তু রাহুর দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরেই। অতএব এদিক থেকে সাবধান, মাথা গরম করা যাবে না, ধৈর্যের সাথে কাজ করতে হবে। এরপরে যখন চলে আসবে ওই স্বাতী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, তখন কি হবে, নিজের সমালোচনা সহ্য করতে পারবে না। কেউ পিছন দিক থেকে কিছু বললো কর্মক্ষেত্রে, সমালোচনা সহ্য করতে পারবে না। এই সময়কালে এইগুলো নিজের ভুল ভ্রান্তি ত্রুটি যেগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাই বাঞ্ছনীয়, এটাই প্রয়োজন মানুষের। যে নিজের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করো, অন্যের ভুল দেখে লাভ নাই, নিজের ভুলটাকে দেখতে হয়। নিজে কোথায় ভুল করছি সেই জায়গাটাকে সংশোধন করে জীবনে এগিয়ে চলতে হয়, তাহলেই কিন্তু সমস্ত দিক সমাধান হয়। এরকম সমালোচনা হবে, সমালোচনা হলেই যে খারাপ হয়ে গেলাম সেটা না, যদি সত্যি ভুল থাকে, অন্যায় থাকে, সেটাকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে স্বাতী নক্ষত্রের। এবং কি স্বাতী নক্ষত্রের যে মাথা গরমও হবে এই সময়কালে, এবং অহংকার জিনিসটাও চলে আসবে। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান অর্থের দিক থেকে। এবং কর্মক্ষেত্রে কলিগদের সাথেও যেরকম সম্পর্ক ভালো রাখতে হবে, সেরকম বসের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। এদিক থেকে সাবধান স্বাতী নক্ষত্রে। আর এরপরে যখন বিশাখাতে আসবে, বিশাখাতে আসলেও কিন্তু একটা দনমন স্বভাব থাকবে। কর্ম করার আগে চিন্তা করবে যে করব কি করব না, না করলেও মানে মনে হবে যে করলাম না, কাজটা কেমন হয়ে গেল। আর করে নিয়েও কিন্তু চিন্তা করবে এইটুকু পেলাম, এর থেকে যদি আরো কিছু বেশি, মানে বেশি আশা করে ফেলা, এরকম দনমন স্থির মানসিকতা থাকে না এই বিশাখা নক্ষত্রে। অতএব মাইন্ডকে সেট করতে হবে। তবে প্লাস পয়েন্ট কি, এই নক্ষত্রের যেরা একটা লক্ষ্যে পৌঁছানোর পর আবার সেকেন্ড লক্ষ্যে পৌঁছে যায়। অনেকে কি হয়, দাঁড়িয়ে থেকে যায় চুপচাপ, যে হলো তো অনেক, আর করবো না, এরকম জিনিসটা কিন্তু। এদিক থেকে সাবধান। আর চিত্রা নক্ষত্রে, চিত্রা বলছি, ওই স্বাতী নক্ষত্রে আরেকটি জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি গন্ডগোল অশান্তি, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ বায়ু বৃদ্ধি করে দিবে। অশান্তি যদি হয় ছোট্ট, তো সেটা বড় আকার ধারণ করবে। কোর্ট কেস মোকদ্দমা, এদিক থেকে সাবধান। বেআইনি পথ, এই দিক থেকে কিন্তু সাবধান, বৃদ্ধি করে দিবে, যেটা হবে সেটা বড় হয়ে যাবে, এদিক থেকে সাবধান। আর বিশাখার ক্ষেত্রে আরো একটি থাকে, সেটা হচ্ছে কি যে রাজ্য জয়। রাজ্য জয় তো মুখের কথা না, রাজ্য জয় করতে হলে সংগ্রামের প্রয়োজন, যুদ্ধের প্রয়োজন। অতএব এই যুদ্ধ লাগলে কি হবে, রক্তক্ষয়ী সংগ্রাম হয়। তো যাদের কেটে গেছে, ব্যথা বিষ, সেগুলো কিন্তু আবার বৃদ্ধি পাবে এই সময়কালে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে অসুখ বিসুখ হলে সেটা ধামাচাপা দিয়ে রাখা যাবে না, ট্রিটমেন্ট করতে হবে। এই তিনটি নক্ষত্রে যেরকম পজিটিভ আর নেগেটিভ দিক তুলে ধরলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নেননি। গাই গরুর সেবা করবে, মানে সেবা দিবেন, এক কথায় গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং পিতামাতা আশীর্বাদ নিয়ে যে কোনো কাজে বেরোবেন, দেখবেন সফল হবেন। নমস্কার, ধন্যবাদ। এরপর আবার আসবে একটি পর্ব নিয়ে।